বা ইউনাইটেড নেশনস, আমরা অনেকেই কিন্তু এই সংগঠনটার উপরে একটু বিরক্ত। আমি নিজেও এই সংগঠনটার উপরে একটু বিরক্ত। তুমি লক্ষ্য করবে যে সিরিয়াতে যুদ্ধ হয়ে যাচ্ছে, ইরাকে যুদ্ধ হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের যুদ্ধ থামছে না, আরব স্প্রিং হয়ে গেল, সারা পৃথিবীতে যুদ্ধে মাতামাতি অবস্থা, সব জায়গায় আগ্রাসন চলছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে, অথচ জাতিসংঘের মতো একটি বড় ক্ষমতাবান সংগঠন কিছুই করতে পারছে না। অর্থাৎ এটি প্রকারান্তরে একটি সাদা হাতির মতো, এর কোনো ইউটিলিটি নাই। এটা অনেক বড় একটি সংগঠন, অথচ এটি যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সামনে নিতান্তই শিশু। এর আদৌ কোনো ক্ষমতা আছে বলে কিন্তু মনে হয় না। তাই কিন্তু এখানটাতে কথা হচ্ছে, যদি এমন একটি পৃথিবী তুমি চিন্তা করো যেখানটাতে জাতিসংঘ নাই, সেখানটাতে কিন্তু অরাজকতার পরিমাণ আরো অনেক বেশি হবে। সুতরাং আমরা চাই যে জাতিসংঘ যতটুকুই নিষ্ক্রিয় থাকুক না কেন, এটা এক্সিস্টেন্সে যাতে টিকে থাকে, পাশাপাশি দিন দিন এর কার্যক্ষমতা যাতে বাড়তে থাকে। যারা ইতোমধ্যে ক্লাসে চলে এসছো তাদেরকে একটা ছোট্ট সুসংবাদ দিয়ে দিই যে আজকের ক্লাসে তোমরা কারা কারা বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠনের সদর দপ্তর মনে রাখতে সমস্যা হয়, এটা আমাকে একটু কমেন্টে জানাও। কারণ সদর দপ্তর মনে রাখবার খুবই 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 সহজ কিছু টেকনিক আছে। বিশেষ করে জাতিসংঘের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে তাদের সদর দপ্তর আমি আজকে তোমাদেরকে ভুলতেই দিব না, আমি তোমাদেরকে একদম শতভাগ মনে করিয়ে রাখবো। আচ্ছা, তার আগে আমরা জাতিসংঘ সম্পর্কিত ছোট্ট দু একটা তথ্য জেনে নিই। আমরা কিছুক্ষণ আগে কিন্তু আটলান্টিক সনদ সম্পর্কে জেনেছি, এরপরে কিন্তু আরো কিছু মিটিং হয়েছে, আরো কিছু আন্তর্জাতিক বৈঠকের মাধ্যমে শেষ পর্যন্ত জাতিসংঘের এই সিদ্ধান্তটাতে উপনীত হয়ে গিয়েছে। আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম দ্য বিগ থ্রি এর নাম, অর্থাৎ উইনস্টন চার্চিল, ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং সেই সময়কার রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন। তার আগে একটা সেকেন্ড একটু তোমাদের কিছু বন্ধুদের সাথে পরিচয় হয়ে নেই। মৌমিতা হাসান ইতিমধ্যে ক্লাসে উপস্থিত হয়েছে। রাজু বলছে মেলা সমস্যা ভাইয়া। হ্যাঁ, অবশ্যই অনেক সমস্যা হবার কথা, আমারও সমস্যা হয়েছে। সেই সমস্যাগুলো আজকেই আমি সমাধান করবার চেষ্টা করব। যেটা বলছিলাম, সেই সময়কার সোভিয়েত ইউনিয়নের যে জোসেফ স্টালিন ছিলেন, তারা তিনজন মিলিত হয়ে কিন্তু জাতিসংঘ তৈরি করবার একটি নীল নকশা তৈরি করেন এবং সেখান থেকে জাতিসংঘ তৈরি হয়। প্রথম প্রশ্ন, জাতিসংঘ কত সালের কত তারিখে অনুষ্ঠিত হয়? এখানে তারিখটা জানতে হবে, কারণ সেই তারিখটি জাতিসংঘ দিবস হিসেবে কিন্তু পরিচিত রয়েছে। ছোট্ট একটা ক্লু হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রায় সাথে সাথেই কিন্তু জাতিসংঘের সৃষ্টি হয়েছিল। প্রথম প্রশ্ন, জাতিসংঘ কত সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয়? রাকিবুল হাসান সাব্বির বলেছে হাই হাই, সদর দপ্তর গুলো কিভাবে মনে রাখা যায় তা বলেন প্লিজ। নীরব, আমি প্রমিস করছি সদর দপ্তর কিভাবে মনে রাখা যায় মনে রাখতে সাহায্য করব, সাথে থাকো, অবশ্যই সাহায্য করব। মিম সঠিক উত্তর দিয়েছে, আমির হামজা সঠিক উত্তর দিয়েছে। মাহফুজ নাজিব বলছে, আচ্ছা নাসির উদ্দিন ভাই বলছে 16 অক্টোবর, তারিখ একটু ভুল হয়ে যাচ্ছে। শিল্পী আক্তারের উত্তর সঠিক, খুবই সিম্পল, 24 অক্টোবর 1945। এই তারিখটা মনে রাখতে হবে, তার কারণ এটি হচ্ছে জাতিসংঘ দিবস। জাতিসংঘের ইতিহাস নিয়ে অনেক বেশি কথা বলতে চাই না, তার কারণ হচ্ছে ইতিহাস থেকে অনেক সময় প্রশ্ন হয় না। মূলত যে জিনিসটি তোমাদের জানতে হবে তা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না বেঁধে যায় সেটি নিশ্চিত করবার জন্যই জাতিসংঘ গঠিত হয়েছিল। সেই সময় জাতিসংঘের যে সদর দপ্তর সেটি নির্ধারিত করা হয় নিউ ইয়র্কে, এবং আজ অবধি নিউ ইয়র্কেই জাতিসংঘের সদর দপ্তর রয়েছে। আচ্ছা, জাতিসংঘ নিয়ে আমরা যখন কাজ করব তখন আমাদের কিছু বেসিক প্রবলেম ফেস করতে হবে। একটা হচ্ছে, জাতিসংঘের কিছু অঙ্গ সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠনগুলি আবার একদম ডিরেক্টলি স্ট্রেট না। ইউনাইটেড নেশনস এর আন্ডারে রয়েছে প্রথমত অর্গানস রয়েছে, মূলত 6টা অর্গান রয়েছে এখানটাতে, 6 অর্গানস। এরপরে আছে তোমার ফান্ডস এন্ড প্রোগ্রামস, এবং তারপরে আছে আমার স্পেশালাইজড এজেন্সি। অর্থাৎ দেখতে পাচ্ছ
অর্গান আছে আমার এখানটাতে, ফান্ডস এন্ড প্রোগ্রামস রয়েছে, স্পেশালাইজড এজেন্সিজ আছে। এই সব কিছু মিলেই জাতিসংঘ ফাংশন করে। পাশাপাশি জাতিসংঘ নিজস্ব কিছু কর্মকাণ্ড রয়েছে যেগুলো সেই অর্গানগুলো দ্বারা পরিচালনা করে থাকে। চলো আমরা এক এক করে এদের সাথে একটু পরিচিত হয়ে নেই, তারপরে আমরা তোমাদের যে বহু আকাঙ্ক্ষিত যে বিষয়টি অর্থাৎ সদর দপ্তর কিভাবে মনে রাখতে হয় সেই সংক্রান্ত টেকনিকটিতে প্রবেশ করব। আমরা এই অর্গানগুলো নিয়ে একটু আলাপ করে নিই, তারপরে আমরা এগুলোকে যখন আসবো তখন এদের সদর দপ্তর কিভাবে মনে রাখা যায় সেগুলো একটু আলোচনা করবার চেষ্টা করব। তোমাদের কাছে প্রশ্ন, জাতিসংঘের 6টি অর্গান বা অঙ্গর নাম কি? জাতিসংঘের রয়েছে 6টি অর্গান, 6 অর্গানস। এই 6টি অর্গানের নাম তোমরা আমাকে লিখে দেখাবে কমেন্ট সেকশনে। আচ্ছা, 500 বন্ধু এসেছে আমাদের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দিস ক্লাস। এই 500 বন্ধু প্লিজ 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 আমাদের ক্লাসটি শেয়ার করো। আমরা রাত 9টার ক্লাসটি তো যতটা চাঞ্চল্যকর উপস্থিতি পাই তা আমার জন্য রীতিমতো ওভারওয়েলমিং। প্লিজ শেয়ার দিস ক্লাস। অনেকে হচ্ছে ফাও, ইউনিসেফ, ইউনেস্কো। ভাইয়া এগুলো কিন্তু অর্গান না, এগুলো অঙ্গ না, এগুলো হচ্ছে ফান্ডস এন্ড প্রোগ্রামস যেগুলো কথা বলছে। আপনারা কিন্তু কনফিউজড হয়ে যায় জায়গাটাতে। না, ইউনেস্কো না, ফাও না। হ্যাঁ, সিকিউরিটি, হ্যাঁ এইবার হচ্ছে সিকিউরিটি কাউন্সিল একটি অর্গান। ভেরি গুড। এই তো ইমরান হোসেনের উত্তর সঠিক হচ্ছে, রাজুর উত্তর সঠিক হয়েছে। ইয়েস, রাজুর উত্তর সঠিক হয়েছে। ফাহিম ইসলামের উত্তর কিন্তু সঠিক হয়নি। জান্নাতুল ফেরদৌসের উত্তর সঠিক হয়েছে। লক্ষ্য করো আমি কিন্তু আলাদা করে দিয়েছি, রয়েছে অর্গানস, তার পাশাপাশি রয়েছে ফান্ডস এন্ড প্রোগ্রামস, তারপর রয়েছে স্পেশালাইজড এজেন্সি। 6টা অর্গান কি কি? নাম্বার 1 হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ সাধারণ পরিষদ, যেই সাধারণ পরিষদে প্রত্যেকটি মেম্বার কান্ট্রি যার সদস্য, এটার সদস্য সংখ্যা এই মুহূর্তে 193। 193টা কান্ট্রি এই মুহূর্তে জেনারেল অ্যাসেম্বলির সদস্য। জাতিসংঘের সদস্য হওয়া মানেই হচ্ছে জেনারেল অ্যাসেম্বলির সদস্য হওয়া। সর্বশেষ সদস্যের নাম কি এটাও আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন রাখলাম যে সর্বশেষ সদস্যের নাম কি। আমি ততক্ষণে বাকি প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করি। সেকেন্ড যেটি রয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদ। আমরা অনেকেই মনে করি যে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বোধ হয় 5। না, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কিন্তু 5 না, বরং 15। এইখানটাতে একটা মজা আছে। মজাটা হচ্ছে 5টি হচ্ছে স্থায়ী সদস্য এবং 10টি হচ্ছে অস্থায়ী সদস্য। তোমরা জানলে অবাক হবে যে বাংলাদেশও কিন্তু একাধিকবার এই সিকিউরিটি কাউন্সিলের সদস্য হয়েছিল। অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলের টোটাল সদস্য সংখ্যা 15, এর মধ্যে রয়েছে 5টি স্থায়ী সদস্য, তার সঙ্গে রয়েছে 10টি অস্থায়ী সদস্য। দেখি তোমাদের উত্তর কি। 600 বন্ধু আমাদের সাথে উপস্থিত রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, কিপ শেয়ারিং। হ্যাঁ, দক্ষিণ সুদান, ভেরি গুড। সাউথ সুদান, সাউথ সুদান হচ্ছে এটার শেষ সদস্য। দেখি কারা কারা লিখেছে। ফাহিম ইসলাম, আহমেদ রাকিব, জীবন, তাহমিদ রাকিন, গাজী অমিত, সবাই লিখেছে নাম প্রকাশে অনিচ্ছুক। ও নিজের নাম না বললেও কান্ট্রির নাম কিন্তু ঠিকই বলে দিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক, সাউথ সুদান। ভেরি গুড। আচ্ছা, যেহেতু কান্ট্রি নিয়ে আলাপ হচ্ছে, এই 5টা দেশের নামও তোমরা কাইন্ডলি একটু লিখে দাও। আমি ততক্ষণে বাকিগুলোতে একটু ঘুরে আসবো। তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন, সিকিউরিটি কাউন্সিলে যে পার্মানেন্ট 5 জন ভদ্রলোক রয়েছেন, আমরা সবাই তাদেরকে চিনি, তাদের সঙ্গে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দাও। হ্যাঁ, 3 নম্বরে যে ভদ্রলোক রয়েছেন তার নাম হচ্ছে সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট বা সচিবালয়। মনে করো 10 মিনিট স্কুলে কিন্তু লাইভ ক্লাস হয়। 10 মিনিট স্কুলে তোমার বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা হয়, পরীক্ষা আছে, স্মার্ট বুক আছে। কিন্তু 10 মিনিট স্কুলে কিন্তু একটা অফিসও আছে, যে অফিসে বিভিন্ন ধরনের হিসাব কিতাব করা হয়, সমগ্র কিছু নিয়ন্ত্রণ করা হয়। এই সেক্রেটারিয়েট হচ্ছে বা সচিবালয় যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সমগ্র সংগঠনটির কেন্দ্র থেকে পরিচালনা করবার জন্য যে কেন্দ্র রয়েছে সেটি হচ্ছে সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট রয়েছে নিউ ইয়র্কে। দেখি 5টা দেশের নাম কারা কারা লিখতে পারলো। সুফিয়া সুলতানা বলছে বুঝতে পারছি না ভাই, আমি একটু আস্তে আস্তে বলার চেষ্টা করব, দেখি কি হয়। হ্যাঁ,
জীবন সঠিক উত্তর দিয়ে ফেলেছে, ভেরি গুড। সুরাইয়া অনি সঠিক উত্তর দিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক, আবারও নিজের নাম প্রকাশ না করে 5টি দেশের নাম প্রকাশ করে ফেলেছে, থ্যাংক ইউ। আচ্ছা, ফারদিন ইসলামও সঠিক উত্তর দিয়েছে। দেখি আমি সব সঠিক উত্তরগুলি লিখে দেই। ইউএস, ইউকে, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। মনে আছে তোমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা জিতেছিল? ঠিক এই 5টা দেশ। এই 5টা দেশ মিলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছে, তারাই জাতিসংঘ গঠন করেছে এবং তারাই মোড়ল হয়ে গিয়েছে সেই সংগঠনের, একদম নেতা হয়ে গিয়েছে। অর্থাৎ নিজেরাই সংগঠন বানিয়ে নিজেরাই কিন্তু নেতৃত্ব দখল করে ফেললো। অর্থাৎ এই 5টা দেশই বর্তমানে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে মেম্বার সংখ্যা কত, সেক্ষেত্রে উত্তর কিন্তু হবে 15টা। মাহির শিহাব ধ্রুব সঠিক উত্তর দিয়েছে, কাজী মুর্তজা চিটাগাং থেকে জয়েন করেছে, হাই। আচ্ছা, এইবার চলো এই সেক্রেটারিয়েট সংক্রান্ত আলোচনা তো হয়ে গেল, বাকি 3টা সম্পর্কেও একটু চিনে নেবার চেষ্টা করি। আমি একটু দ্রুত যাচ্ছি যেহেতু এগুলি খুবই বেসিক, আর আমরা সদর দপ্তর নিয়ে অনেক আলোচনা করব, কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। তুমি যদি চাও তোমার বন্ধু সেই আলোচনাটা মিস না করুক, প্লিজ তোমার বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করো। নেক্সট যেটি রয়েছে সেটিকে বলা হয় আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অর্থাৎ আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে। আচ্ছা, এই তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন, এই আইসিজে কোথায় অবস্থিত, এই কোর্টটা কোথায় অবস্থিত? এই উত্তরটা দিতে দিতে আমি এটার ফাংশনালিটি বলি। ধরো বাংলাদেশ এবং জাপানের মধ্যে একটা বড় ধরনের ঝগড়া লেগে গেল এবং ঝগড়া তারা কিছুতেই সামাতে পারছে না। আমি তোমার উপরে রেগে গেলে বা তুমি আমার যদি একটা কিছু চুরি করো, আমি যেমন কোর্টে গিয়ে মামলা করব, এইটা হচ্ছে কান্ট্রিদের কোর্ট। এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করবার জন্য এটাকে বেছে নেয়। তুমি চিন্তা করবে যে না, কোর্ট তো দেশগুলো তো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবে, না, অনেক সময় কিন্তু যুদ্ধ ঘোষণা না করে তারা এই আদালতের শরণাপন্ন হয় এবং সেখান থেকে কিন্তু ভালো ফলাফলও কিন্তু বেরিয়ে আসে। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, সাইদুল আবরার, আসিফ সবাই সঠিক উত্তর দিচ্ছে। মুজাহিদুল ইসলাম জাহিদ আরেকটু চমৎকার উত্তর দিয়েছে, ও বলছে দা হেগ, দা হেগ নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের দা হেগ শহরে এই ইয়েটা অবস্থিত। দা হেগ শহরে একটা জিনিস খেয়াল করবে, শহরের নামের আগে কখনোই কিন্তু দা ব্যবহৃত হয় না। দা ঢাকা, দা মুম্বাই, দা কলকাতা কিন্তু কখনোই হয় না। শুধুমাত্র এই হেগ শহরটি, এই হেগ শহরের নামের আগে দা ব্যবহৃত হয়। এটা বলতে বলতেই তোমাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, সেটা হচ্ছে এই হেগ, এই জায়গাটাতে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি আর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এই দুটো কোর্টও কিন্তু এই শহরেই উপস্থিত রয়েছে। এই সংক্রান্ত আলোচনা পরবর্তীতে আরো হবে, একদম ঘাবড়ে যাবার কোনো কারণ নেই। প্রায় 700 বন্ধু, হ্যাঁ আমরা 700 বন্ধু ল্যান্ডমার্ক মাত্র ক্রস করেছি, থ্যাংক ইউ সো মাচ, ডু শেয়ার, কিপ শেয়ারিং, থ্যাংক ইউ। আচ্ছা, ঈশ্বর রায় বলছে ভাই একটু আস্তে করে বলবেন প্লিজ, আমি চেষ্টা করব আস্তে করে বলবার জন্য। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা আরেকবার একটু সামারাইজ করি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, দেশদের মধ্যে ঝগড়া লাগলে তারা একে অপরের বিরুদ্ধে মামলা করে। হেগ নেদারল্যান্ডসে রয়েছে। এই কোর্ট অফ জাস্টিসে আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে বিচারকের সংখ্যা কত? এট এ টাইম এখানটাতে 15 জন বিচারক অধিষ্ঠিত থাকেন। 15 জন বিচারক এখানটাতে উপস্থিত থাকেন, তাদের মধ্যে 9 জন কার্যনির্বাহ পরিচালনা করে থাকেন এবং সময় সময় তাদের মধ্যে পরিবর্তন দেখা দেয়, অর্থাৎ তারা 2 বছর পর পর তাদের মেয়াদ পরিবর্তিত হয়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের পরে তোমাদের যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে ইকোসক। ইকোসক, এইটা ইকোসক নামে পরিচিত। এইটার পূর্ণ নাম হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল।
দেশগুলোর মধ্যে যদি অর্থনীতি বা সামাজিক কোনো সমস্যা দেখা দেয়, বিশেষ করে তাদের মধ্যে যদি অর্থাভাব দেখা দেয়, দারিদ্র দেখা দেয়, দৈন্য দেখা দেয়, তখন সেটা ইকোসকের কনসার্ন হয়ে দাঁড়ায় এবং ইকোসক তার আন্ডারে থাকা অনেকগুলি প্রোগ্রামস এবং এজেন্সিকে নিয়ন্ত্রণ করবার মাধ্যমে এই সমস্যাগুলোকে সমাধান করবার চেষ্টা করে। এটিও জাতিসংঘের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শেষ যে অঙ্গটি নিয়ে কথা বলবো, সেই অঙ্গটি কিন্তু এখন আর চালু নেই। তোমরা অনেকেই সেই অঙ্গটির নাম লিখেছো অছি পরিষদ, আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখেছো। এটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্টিশিপ কাউন্সিল। ট্রাস্টিশিপ কাউন্সিল অর্থাৎ এটাকে বলা হয় অছি পরিষদ। তোমরা কি কেউ বলতে পারবে যে অছি পরিষদের কাজটা কি? আচ্ছা, আমি তোমাদেরকে বরং অছি পরিষদের কাজ বলে দেই, তোমরা আমাকে বলবার চেষ্টা করো যে অছি পরিষদের আন্ডারে শেষ রাষ্ট্র কোনটি ছিল। বলে দিচ্ছি অছি পরিষদের কাজ কি। যখন বিভিন্ন দেশ থেকে কলোনি উঠে যেতে লাগলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ বিভিন্ন নতুন নতুন দেশের জন্ম হতে শুরু করলো, এই প্রসেসটাকে বলা হয় ডিকলোনাইজেশন। অর্থাৎ বিভিন্ন দেশে, ধরো ফ্রান্স, ব্রিটেন, এমনকি যুক্তরাষ্ট্র, এরা ভিয়েতনাম, আফ্রিকান বিভিন্ন দেশ, এমনকি ভারতীয় উপমহাদেশ, ইসরায়েল, ফিলিস্তিন, এই সব জায়গায় কিন্তু ফ্রেঞ্চ কলোনি ছিল, পর্তুগিজ কলোনি ছিল, ব্রিটিশ কলোনি ছিল। এই কলোনিগুলি যখন উঠে যেতে থাকে, তখন জাতিসংঘ এরকম সদ্য স্বাধীনতা প্রাপ্ত বা সদ্য ডিকলোনাইজড কান্ট্রিগুলোর রক্ষণাবেক্ষণ করবার জন্য এই ট্রাস্টিশিপ কাউন্সিল গঠন করে। তারা তাদের শাসনভারে সহায়তা করে, তাদের গভর্নেন্সে সহায়তা করে এবং তাদেরকে একটি ভালো গভর্নেন্স প্রদান করবার চেষ্টা করে। 1994 সালে সর্বশেষ এই ট্রাস্টিশিপ কাউন্সিল একটি দেশের দায়িত্বে ছিল। সেই দেশটির নাম তোমাদের কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম, দেখি তোমরা নামটি কারা কারা বলেছো। হ্যাঁ, অনেকেই ইতোমধ্যে নামটি লিখতে শুরু করেছো, থ্যাংক ইউ সো মাচ। দেখি বাকিদের উত্তরগুলি একটু ফলো করবার চেষ্টা করি। হ্যাঁ, ভেরি গুড। পালাও, অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছে। এই যে পালাও নামটি আমি কিভাবে করে মনে রাখি তোমাকে বলি। ট্রাস্টিশিপ কাউন্সিল পালাওয়ের দেখাশোনা করছিল, এরপর তারা নিজেরাই পালিয়ে গেল। অর্থাৎ শেষ দেশ হিসেবে পালাও ছিল এবং পালাওয়ের পরে ট্রাস্টিশিপ কাউন্সিল নিজেই পালিয়ে গেল। পালাও একটি অস্ট্রেলিয়া, ওশেনিয়া মহাদেশের একটি রাষ্ট্র। এই রাষ্ট্রটি যখন ডিকলোনাইজড হয়, তখন সর্বশেষ ট্রাস্টিশিপ কাউন্সিলটি এটির দায়িত্বে ছিল। এটি শেষ রাষ্ট্র যার দায়িত্বে ছিল। আচ্ছা, এখন আমরা সেই পার্টটাতে প্রবেশ করব যেটার জন্য তোমরা সবাই অধীর অপেক্ষায় বসে রয়েছে, যে কিভাবে করে আমরা সদর দপ্তর মনে রাখতে পারি। এই পার্টটা শুরু করবার আগে ওয়ান লাস্ট টাইম আই এম রিকোয়েস্টিং ইউ, প্লিজ তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, কারণ সদর দপ্তর আমাদের সবার মাথা ব্যথার বিষয়। আচ্ছা, সদর দপ্তর মনে রাখতে গিয়ে আমরা আসলে ভুলটা কি করি বলতো? আমরা যে ভুলটা করি তা হচ্ছে আমরা সংগঠন ওয়াইজ আগাই। অর্থাৎ এই সংগঠনের সদর দপ্তর কোথায়, ওই সংগঠনের সদর দপ্তর কোথায়, এগুলো মনে রাখবার চেষ্টা করি। ট্রিকটা হচ্ছে সদর দপ্তর সংগঠন থেকে শুরু না করে শহর থেকে শুরু করবে। অর্থাৎ একটি শহরের আন্ডারে কোন কোন সংগঠনের সদর দপ্তর রয়েছে সেগুলো মনে রাখবার চেষ্টা করবে। তাতে করে যেটা হবে যে তোমার শহরের সংখ্যা কিন্তু অনেক বেশি না, অল্প কিছু শহরে এগুলো রয়েছে। অর্থাৎ তুমি যদি সেই শহরগুলি কভার করতে পারো, তাহলে কিন্তু তোমার পুরো ব্যাপারটা কভার হয়ে যাবে। আমরা এক এক করে লিখি, তোমার জন্য অনেক সুবিধা হবে। ট্রাস্ট মি, এই জিনিসটা এত কঠিন কিছু না। আচ্ছা, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে নিউ ইয়র্কে কোন কোন সংগঠনের সদর দপ্তর রয়েছে? আমি ইতোমধ্যে তোমাদেরকে বলে দিয়েছি যে নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর রয়েছে। আমাদের ছোটবেলায় আমরা বিটিভিতে একটা কার্টুন দেখতাম, তোমাদের মনে আছে? একটা মেয়ে ছিল, তার ভাইয়ের নাম ছিল রাজু এবং তার বাবা ছিল, তারা গ্রামে বসবাস করত। আমি মিনা কার্টুনের কথা বলছি। মিনা কার্টুন যেই প্রতিষ্ঠানটি নির্মাণ করেছিল, সেই প্রতিষ্ঠানটির সদর দপ্তরও কিন্তু নিউ ইয়র্কে। তোমরা বলতে পারো প্রতিষ্ঠানটির নাম কি? হ্যাঁ, মিনহাজ নিয়ন আমাদেরকে আরেকটি সাহায্য করেছে, সেটি হচ্ছে ইউএনডিপি। আমরা প্রত্যেকটির কর্মকাণ্ড সম্পর্কে কিছুক্ষণের মধ্যেই জানবো, তাদের অ্যাব্রিভিয়েশনস কি, এই সকল তথ্য আমরা জানবো। আগে সদর দপ্তরটা একটু
সাহায্য করবার চেষ্টা করি। ফারিয়া নাসরিন সঠিক উত্তর দিয়েছে, সেটির নাম হচ্ছে ইউনিসেফ। ভেরি গুড, ইউনিসেফ। এই ইউএন, ইউএনডিপি, ইউনিসেফ এরা সবাই কিন্তু নিউ ইয়র্কে। আরেকটি সংগঠন রয়েছে যাদের কথা আমরা খুব বেশি একটা শুনি না, তারা হচ্ছে ইউএনএফপিএ। আচ্ছা, এই অ্যাব্রিভিয়েশনস কিন্তু ভাই মনে থাকবে না, এই অ্যাক্রোনিম দিয়ে মনে করলে কিন্তু মনে থাকবে না। যদি তুমি পুরো নামটা জানো তাহলে কিন্তু তোমার জন্য মনে রাখাটা সহজ হবে। আমি একটু সাহায্য করি তোমাদেরকে। ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, ইউনাইটেড নেশনস পপুলেশনস ফান্ড। অর্থাৎ নিউ ইয়র্ক শহরে ডেভেলপমেন্টের একটা প্রোগ্রাম আছে, বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম আছে, চিলড্রেন্স ফান্ড আছে, অর্থাৎ মিনা কার্টুন। মিনা কার্টুন দিয়ে মনে রাখবা যে মিনা কার্টুন নিউ ইয়র্ক থেকে আসছে, এটা মনে রাখলেই হবে। আর হচ্ছে ইউএনএফপিএ অর্থাৎ পপুলেশন ফান্ড। ইউএন মনে রাখবা যে নিউ ইয়র্কের পপুলেশন অনেক বেশি, অর্থাৎ সেখান থেকে এসছে ইউএনএফপিএ। এরপরে যে শহরটা আমরা শিখবো, লক্ষ্য করো আমরা কিন্তু এখন সংগঠন শিখছি না, এখন আমরা শিখছি শহর। যদি শহর দিয়ে শিখি তাহলে অবশ্যই মনে থাকবে ইউএন, ইউএনডিপি, ইউনিসেফ, ইউএনএফপিএ। আচ্ছা, আমাদের নেক্সট শহরের নাম হচ্ছে ওয়াশিংটন। আমরা কি ইউএসটা শেষ করে নিই। ওয়াশিংটনের মজার ব্যাপার হচ্ছে টাকা পয়সার যত বিষয় রয়েছে তারা হচ্ছে ওয়াশিংটনে অবস্থিত। যেই সকল জাতিসংঘের আন্ডারে যে সকল সংগঠন টাকা পয়সা নিয়ে বেশি ডিল করে তারা অবস্থান করছে ওয়াশিংটনে। নামগুলো লিখে ফেলো তো তোমরা দ্রুত দ্রুত। হ্যাঁ, সানজিদা নাজিয়া রহমান ইতোমধ্যে উত্তর দিয়েছে। আচ্ছা, হ্যাঁ সানজিদা সঠিক উত্তর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আবারও দিয়েছে। হ্যাঁ, ভেরি গুড। ইমন হাসিবুল হাসান, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেটাকে বলা হয়। এরপরে আছে হচ্ছে আইএমএফ। আইএমএফ এর পূর্ণ নামটা আমরা শিখে ফেলি এখান থেকেই, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, হ্যাঁ ভেরি গুড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সুতরাং কি দেখলাম, ওয়ার্ল্ড ব্যাংক টাকা পয়সা, টাকা টাকা টাকা, অন্যদিকে আইএমএফ এরাও টাকা টাকা টাকা। অর্থাৎ যারা টাকা পয়সা নিয়ে হাতাহাতি করে বেশি তারা থাকে ওয়াশিংটনে। আমরা এইভাবে করে কিন্তু একটু সাইন দিয়ে মনে রাখতে পারি যে টাকা পয়সা মানে ওয়াশিংটন। এরকম আরেকটা সূত্র তোমাকে শিখিয়ে দেই। পরবর্তী যে শহরটার কথা বলছি, এই শহরে খাদ্য সংক্রান্ত যত সংগঠন থাকে তারা অবস্থান করে। তারা কারা? রোম, ইতালির রাজধানী রোম। এদের এই শহরটাতে তিনটা এমন সংগঠন রয়েছে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের সাথে জড়িত, ফুডের সাথে জড়িত। সবাই একটু চেষ্টা করো উত্তরটা করবার জন্য। এখনো আমাদের সাথে অনেকে রয়েছে। সোহেল খান বলছে আইডিএ, আইএফসি। হ্যাঁ ভাইয়া, ওগুলো কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের এক একটা সদস্য। আমরা কিছুক্ষণের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা এই সংগঠনের সদস্যগুলি আরেকটু লক্ষ্য করবার চেষ্টা করো। এই তো সুন্দর। নাম প্রকাশে অনিচ্ছুক দুটো সংগঠনের নাম বলে ফেলেছে, ফাও এবং ইফাদ। ফয়সাল আহমেদ ইরফান বলছে দারুন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তুমি যদি শহর দিয়ে পড়ার প্র্যাকটিস করো তাহলে তোমার অবশ্যই মনে থাকবে। সবাই ফাও আর ইফাদ বলছে। আরেকটা নাম খুঁজছি আমি আসলে। আচ্ছা, রোম, এখানটাতে আছে ফাও, এখানটাতে আছে ইফাদ, আর এখানটাতে আছে WFP। এই নামটা কিন্তু কেউ আমাকে ওভাবে করে বলো নাই, নামগুলি একটু বেশি করে বলবার চেষ্টা করবে। আচ্ছা, ফাও এর পূর্ণ নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এরপরে হচ্ছে ইফাদ, ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফুড ফর এগ্রিকালচার। আচ্ছা,
প্রীতুল খান জিজ্ঞেস করেছে ভাই নাম প্রকাশের সাথে আপনার কানেকশনটা কি? নাম প্রকাশের সাথে আমার কোনো কানেকশন নাই ভাই, ওর নামটা আমার অনেক মজা লাগছে তাই। হ্যাঁ আচ্ছা, ইফাদের পূর্ণ নামটা কিন্তু কেউ এখনো লিখো নাই। ফাওয়ের পূর্ণ নাম লিখেছো, ডাব্লিউএফপির পূর্ণ নামও লিখেছো, ইফাদের পূর্ণ নামটা এখনো কেউ লিখো নাই। সবাই এটাকে আটা ময়দা সুজি মনে করছো মনে হয়। ইফাদ কিন্তু ইফাদ আটা ময়দা সুজি সেই ইফাদ না, এটা কিন্তু অন্য ইফাদ। হ্যাঁ আচ্ছা, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল, ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। আচ্ছা, ডাব্লিউএফপি হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। অর্থাৎ দেখতে পাচ্ছ যে খাওয়া দাওয়া সংক্রান্ত ফুড অ্যান্ড এগ্রিকালচার, ইন্টারন্যাশনাল ফুড এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এই জিনিসগুলি প্রত্যেকটাই কিন্তু তোমার ইসের সাথে জড়িত, অর্থাৎ রোমের সাথে জড়িত। তুমি এইভাবে করে যদি তুমি লক্ষ্য করো যে এইভাবে করে যদি তুমি একটা সাথে একটা নাম মিলিয়ে মিলিয়ে মনে রাখবার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা হ্যাঁ, এই এতক্ষণে আমি অনেককেই দেখতে পাচ্ছি যে ইফাদের পুরো নামটি লিখতে শুরু করেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তোমাদের এই সংগঠনের আলোচনায় একটু ফেরত আসবো, মধ্যে একটা ছোট্ট জিনিসের দিকে খেয়াল করি। আমি কিন্তু আগের ক্লাসেও বলেছিলাম যে এমন সব অ্যাক্রোনিম থাকে যাদের সাথে মূল শব্দটি মেলে না, এবং না মেলার কারণেই কিন্তু আমাদের অ্যাব্রিভিয়েশনস গুলি ভুল হয়ে যায়। আমি তোমাদের কাছে এমন কিছু সংগঠনের নাম লিখবো জাতিসংঘের আন্ডারে যাদের সাথে তাদের নামগুলি আদৌ মেলে না, যেমন ইউএনএফপিএ, ইউএনএফপিএ। এরপরে তোমার আছে ইউনিসেফ। আচ্ছা, আমি এটা একটু সাইডে লিখি যাতে পুরো নামটা লেখার জায়গা থাকে। ইউএনএফপিএ, ইউএনএফপিএ আর ইউনিসেফ, এই দুটো সংগঠনের সমস্যা হচ্ছে তাদের নামটা আর তাদের সংগঠনের সাথে মিলছে না। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এদের পূর্ণ নামটি কি? মনে রাখবে এদের অ্যাক্রোনিমের সাথে অ্যাব্রিভিয়েশন সম্পূর্ণরূপে মিলবে না। তোমরা চেষ্টা করো এদের পূর্ণ নামটা একটু লিখে দেখানোর জন্য। মিরপুর থেকে ইয়ামিন আমাদের সঙ্গে জয়েন করেছে। মমিতা হাসান আইএলওর কথা বলছে না, আইএলও এক্স্যাক্টলি যেই শহরটাতে, সেই শহর নিয়ে কিন্তু আমরা এখনো আলোচনা শুরু করি নাই। আচ্ছা, ভেরি গুড। পূজাশ্রী সরকার, অর্পিতা ইতোমধ্যে সঠিক উত্তর দিয়েছে, সানজিদা নাজিয়াও সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ আচ্ছা, মাত্র মামুন আক্তার, আমি যেই কারেকশনটা তোমাদের কাছ থেকে চাচ্ছিলাম, মামুন আক্তার কিন্তু সেই কারেকশনটা কিছুক্ষণের মধ্যে আগেই আমাদের সবাইকে দিয়ে ফেলেছে। আমি কিছুক্ষণের মধ্যে সেটা তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তার আগে এইটা সমাধান করে নেই। ইউএনএফপি হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, আর ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। অর্থাৎ দেখতে পাচ্ছ যে আমরা ইউএনএফপিএ এভাবে যদি মিলাইতে যাই তাহলে কিন্তু মিলবে না। এটা কিন্তু ইউএনপিএফ হওয়া উচিত আর এটা ইউএনসিএফ হওয়া উচিত, কিন্তু তবু এই নামগুলি কিন্তু পরিবর্তন হয় নাই। তাই এই দুটো জিনিস কিন্তু খুব ভালো মতো মনে রাখতে চেষ্টা করতে হবে। হ্যাঁ, মোহাম্মদ মাসুদের উত্তরটা একটু খেয়াল করো। আমরা কিন্তু এর আগে যে ইফাদের উত্তরটা লিখেছিলাম সেখানটাতে সামান্য ভুল ছিল, লক্ষ্য করো। ইফাদের পূর্ণ নামটা কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। আমি সবগুলি ফুড লিখতে লিখতে ওইটার ওটাও লিখে ফেলেছি, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। আমার নিজের কাছে কিছুটা খটকা লাগছিল যে সেটা কিন্তু ফুড হওয়ার কথা না, সেটা ফান্ড হওয়ার কথা, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। সুতরাং অ্যাক্রোনিম থেকে যখন অ্যাব্রিভিয়েশনস তৈরি করবে খুব ঠান্ডা মাথায় করতে হবে যে সেটা ফুড হবে না ফান্ড হবে, এটা কিন্তু খুব ঠান্ডা মাথায় রাখতে হবে। ফয়সাল আজিজ ইতোমধ্যে ইউনেস্কোর কথা জিজ্ঞেস করছে, সেদিকে আমরা যাব। তার আগে আমরা কিন্তু মাত্র 3টা শহর শেষ করেছি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন আর রোম। একটা শহর যে শহরে অনেক বেশি সদর দপ্তর রয়েছে তার নাম হচ্ছে জেনেভা।
জেনেভাতে অনেকগুলো সদর দপ্তরই কিন্তু রয়েছে। তোমাদের কাছে প্রশ্ন যে জেনেভার সদর দপ্তরগুলো কি কি, আমি ক্লু দেই। জেনেভাতে মানবাধিকার সংক্রান্ত সদর দপ্তর অনেক বেশি, অর্থাৎ মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য যে সকল সংগঠন রয়েছে তাদের অবস্থান জেনেভাতে অনেক বেশি পরিমাণে রয়েছে। এক, দুই হচ্ছে ওখানটাতে ডাব্লিউ দিয়ে শুরু হয় এবং ও দিয়ে শেষ হয়, এরকম দুটো অর্গানাইজেশনও কিন্তু রয়েছে। আচ্ছা, হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিচ্ছ ইতোমধ্যে। হ্যাঁ, সামিয়া কিন্তু অনেক আগে সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সামিয়া। ইমন বলছে ইউনেস্কো, না ভাই, ইউনেস্কো কিন্তু এক্স্যাক্টলি জেনেভাতে না। ডাব্লিউএইচও ঠিক আছে, ভেরি গুড। হুমায়রা আফিয়া মিম সঠিক উত্তর দিয়েছো। হুমায়রা আফিয়া সবগুলি সঠিক উত্তর দিয়ে দিয়েছে, ভেরি গুড। কিন্তু ও কতগুলো অতিরিক্ত দিয়েছে যেগুলো সদর দপ্তর এক্স্যাক্টলি এখানটাতে না। আচ্ছা, আমরা এক এক করে একটু লেখার চেষ্টা করি। আচ্ছা, জেনেভাতে তুমি লক্ষ্য করবে যে যতগুলি, যেটা বলছিলাম যে মানবাধিকার সংক্রান্ত যেগুলো আছে সেগুলো সদর দপ্তর কিন্তু জেনেভায়। ফর এক্সাম্পল আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, লেবারদের অধিকার রক্ষা করবার চেষ্টা করা হয় সেখানটাতে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও। এরপরে আছে ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেফিউজিজ। আচ্ছা, এরপরে আছে তোমার, আমি বলছিলাম যে ডাব্লিউ দিয়ে শুরু হয় এবং ও দিয়ে শেষ হয়, এরকম দুটো অর্গানাইজেশন আছে, ডাব্লিউটিও এবং ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আরেকটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অর্থাৎ দেখতে পাচ্ছ যে মানবাধিকার সংক্রান্ত যে সকল সংগঠন রয়েছে, এছাড়া তোমার রেফিউজি। আচ্ছা, আমি অনেকের আরো কিছু উত্তর একটু পড়বার চেষ্টা করি। হুমায়রা আফিয়া মিম বলছে ডাব্লিউএইচও, আইএলও, ডাব্লিউটিও, আইটিআই, ইউএনএইচসিআর, আরেকটি চমৎকার উত্তর দিয়েছে হাই কমিশন ফর রেফিউজিজ, ভেরি গুড। আনকটাড, আনকটাড এর সদর দপ্তর কিন্তু এখানটাতে অবস্থিত, ইউএনসিটিএডি, এটা সদর দপ্তর এখানে রয়েছে। হিউম্যান রাইটস কাউন্সিল এন্ড, হ্যাঁ, হিউম্যান রাইটস কাউন্সিল, ভেরি গুড। এই উত্তরটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন, যেটা, হ্যাঁ, যেটার নাম এখন পরিবর্তন হয়ে গেছে ওএইচসিএইচআর, অফিস অফ হাই কমিশন ফর রেফিউজিস হয়ে গেছে। এখন কিন্তু অনেকগুলো সংগঠনের নামই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, সুতরাং সেগুলো তোমাদেরকে হালকা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের হাতে সময় আসলে অনেক কম, তোমাদের অনেকগুলো উত্তর আমি পড়তে পারছি না। ইতোমধ্যে অর্ধেক সময় পার হয়ে গিয়েছে, সুতরাং আমাদেরকে আরেকটু ফাস্ট মুভ করতে হবে। অনেকেই আরো চমৎকার চমৎকার উত্তর দিয়েছো, অনেকেই আনকটাড লিখেছো, ইউএনসিটিএডি, ইউনাইটেড নেশনস কমিশন ফর ট্রেড ডেভেলপমেন্ট, কনফারেন্স ফর ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, এর প্রত্যেকটি উত্তরই সঠিক। আমার সাজেশন হবে যে তোমরা ফাইন্ড আউট করো যে জেনেভার আন্ডারে কোন কোন সংগঠন রয়েছে এবং সেই সংগঠনগুলো তোমরা শহর ধরে মনে রাখবার চেষ্টা করো। আমি কিন্তু বেশিরভাগই লিখে দিলাম, এর বাইরেও যদি থাকে তোমরা একটু ফাইন্ড আউট করবার চেষ্টা করো। এইবার আমরা যে শহরটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ভিয়েনা। তোমরা অনেকেই ভিয়েনার কিছু সংগঠন কিন্তু লিখে দিয়েছো জেনেভায়, ভিয়েনা। আচ্ছা, ভিয়েনাতে কোন কোন সংগঠনের সদর দপ্তর রয়েছে সেটা একটু আমাকে কমেন্টে লিখে জানিয়ে দাও। কাজী মুর্তজা বলেছে লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ টু কাজী মুর্তজা, থ্যাঙ্কস ফর কামিং টু মাই ক্লাস। প্লিজ ভিডিওটা শেয়ার করবে তোমার বন্ধুদের সঙ্গে। আচ্ছা, সিফাত রহমান বলছে জেদ্দাতে ওআইসি রয়েছে, থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। অবশ্যই আমি এখন জানতে চাচ্ছি যে ভিয়েনাতে কারা আছে, ইউনিডো, এক্স্যাক্টলি। তোমরা অনেকেই কিন্তু কিছুক্ষণ আগে ইউনিডো লিখছিলে জেনেভার আন্ডারে, জেনেভায় কিন্তু ইউনিডো নাই, ভিয়েনার আন্ডারে রয়েছে ইউনিডো। এখানে ইউনিডো রয়েছে, আইএইএ রয়েছে,
না, এখানটাতে কিন্তু ওআইসি বা সদর দপ্তর না, অনেকে ওআইসি বলছো, এখানে কিন্তু ওআইসি নাই, এখানটাতে রয়েছে ওপেক। তোমাদের কাছে আমি ছোট্ট একটা চ্যালেঞ্জ দিই, এই তিনটা সংগঠনের পূর্ণ নামগুলি আমাকে একটু লিখে দেখাও। প্রথমত ইউনিডো, আইএইএ এবং ওপেকের পূর্ণ নামটি আমাকে লিখে দেখাও। আমি একটা ছোট্ট পানি পানের বিরতি নিয়ে নিই। হ্যাঁ, উত্তর সঠিক হচ্ছে, কিন্তু আমি তোমাদের কাছ থেকে একটু সংগঠনের পূর্ণ নামটি জানতে চাচ্ছি। আদনান আলম আরো প্রশ্নের উত্তর অ্যাড করেছে, থ্যাংক ইউ সো মাচ। ইন্টারন্যাশনাল রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট, থ্যাংক ইউ ইমন, আরো উত্তর দিয়েছে, ভেরি গুড। জয় আর একটা চমৎকার উত্তর অ্যাড করেছে, সেটা হচ্ছে সিটিবিটিও। আমরা যে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি শিখেছিলাম, সেইটার উপরে যে অর্গানাইজেশনটি রয়েছে সেটিও কিন্তু এই ভিয়েনাতেই অবস্থিত। ভেরি গুড, সাইয়েদুল আবরা সঠিক উত্তর দিয়েছে, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভেরি গুড। আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এ থাকলে আমরা অনেক সময় এজেন্সি হবে, অ্যাডমিনিস্ট্রেশন হবে না অ্যাসোসিয়েশন হবে, সেই জিনিসগুলোতে একটু কনফিউজড হয়ে যায়, তাই একটু সাবধানে দাগাতে হবে। আইএইএ যেমন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আর ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম, দেখি এটা আর কেউ লিখেছে কিনা, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, রাইট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই সংগঠনগুলোর অ্যাব্রিভিয়েশনও কিন্তু এতটা সহজ না, একটু কমপ্লেক্স, আমাদের জন্য কিন্তু ভুল হয়ে যেতেই পারে। কিছুক্ষণ আগে এই ক্লাসটির 30 মিনিট ক্রস করে গেল, তোমাদেরকে আবার অনুরোধ করছি ক্লাসটির ভিডিওটি আবারও শেয়ার করো, তোমার বন্ধুদেরকে ক্লাসটিতে ডেকে নিয়ে আসো। অনেকেই কিন্তু ক্লাসে ছিল, অনেকেই হয়তো ঘুমের ঘরে ক্লাস থেকে চলে গিয়েছে, প্লিজ ব্রিং দেম ব্যাক, উই আর গোইং টু হ্যাভ মোর ফান ইন দিস ভেরি ক্লাস। আচ্ছা, এইবার তোমাদের সাথে আরো এমন কিছু শহরের পরিচয় করিয়ে দিব যে শহরগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মনে আছে আমি তোমাদেরকে হেগ এর কথা বলছিলাম, রাইট, যেখানটাতে আমাদের আইসিজে অবস্থিত। সেই হেগ শহরটিতে আসলে আদালতের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে, যেটি কিনা একটি অঙ্গ, এটি রয়েছে হেগে। আরো দুটি আদালত রয়েছে, সেই জিনিসটা কিন্তু তোমাদের কাছ থেকে আমি নিজেই জানতে চাবো। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ছাড়াও এখানটাতে আইসিসি আর ইটলস, এই দুটো কোর্ট এখানটাতে অবস্থিত রয়েছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই আইসিসির পূর্ণ নাম কি আর ইটলসের পূর্ণ নাম কি? প্লিজ কেউ আইসিসির পূর্ণ নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল লিখবে না, আমি ক্রিকেট কাউন্সিলের কথা বলছি না, আমি অন্য একটি আইসিসির কথা বলছি, যেটা আসলে একটি কোর্ট। দেখি এই আইসিসির পূর্ণ নামটি কারা কারা লিখতে পারো। হ্যাঁ, আইসিসির পূর্ণ নামটা কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। সবাই আইসিসি আর ইটলস লিখছো, কিন্তু ফারদিন ইসলাম লিখেছে ভাইয়া আপনি এত কিছু পারেন কেমনে, আপনি মানুষ না ড্রাগন? ভাই আমি ড্রাগন না ভাই। আর আরেকটা বড় কথা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের আগে একটা প্রিপারেশন নেই। হ্যাঁ, তোমরাও যদি প্রিপারেশন নাও, তোমরা যদি পড়াশোনা করো, তোমরা কিন্তু, আমি কিন্তু প্রত্যেকদিন মানে এটা আগের থেকে জানি এরকম না, আমি নিজেও একটা লম্বা চড়া প্রিপারেশন নিয়ে আসি যাতে করে এই জিনিসগুলি মাথায় থাকে। তাও কিন্তু অনেক ভুল হয়ে যায়, তোমাদেরগুলি দেখে দেখে আমি ঠিক করি। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি না থাকতা, তোমরা যদি সঠিক উত্তর না দিতা, আমি কিন্তু এতগুলি রাইট অ্যান্সার লিখতে পারতাম না। আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিতে শুরু করছো। মিম আর জাহিদ আজকে খুব ভালো ফর্মে আছো। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আর ইটলস হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল,
ফর দ্য ল অফ দ্য সি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, অর্থাৎ সমুদ্র বিষয়ক যে সকল আইন রয়েছে সেইগুলোর জন্য স্থাপিত হয়েছে এই ইটলস। এই ইটলসের মধ্যে আমরা যে সমুদ্র বিজয়ের কাহিনী শুনি, যে আমাদের কত নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের সমুদ্র সীমা হবে, সেই মামলাটি যে আমরা ভারতের সাথে এবং মায়ানমারের সঙ্গে বিজয়ী হয়েছিলাম, সেই মামলাটি কিন্তু ইটলসে হয়েছিল। তাই ইটলস বাংলাদেশের জন্য কিন্তু খুবই 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 বেশি গুরুত্বপূর্ণ। ইউরোপে আরো কিছু শহর রয়েছে যে শহরগুলো তাদের সদর দপ্তরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একটি শহরে পৃথিবীর অনেক বেশি গুরুত্বপূর্ণ দুটো সদর দপ্তর অবস্থিত, সেই শহরটির নাম হচ্ছে ব্রাসেলস। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, ব্রাসেলসে পৃথিবীর কোন দুটো গুরুত্বপূর্ণ সংগঠনের সদর দপ্তর রয়েছে? আমাকে এখনই লিখে জানাও যে ব্রাসেলসে পৃথিবীর কোন দুটি সংগঠনের সদর দপ্তর অবস্থিত। বেলজিয়ামের ব্রাসেলস, দেখি সিফাত রহমান প্যারিসের কথা জানতে চাচ্ছে। হ্যাঁ, প্যারিস সংক্রান্ত ছোট্ট একটা আলাপ আমি করব। প্যারিসে আমরা সবাই জানি যে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে, সেই আলোচনায় আসব। ইবনে স্বাধীন এবং হ্যাঁ, ইমনের উত্তর সঠিক হয়েছে। এটা হচ্ছে ইইউ এবং নেটো। আমরা ইইউ এর পূর্ণ নাম সবাই জানি, ইউরোপিয়ান ইউনিয়ন। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে নেটোর পূর্ণ নাম কি? এই পূর্ণ নামটা কিন্তু অনেক বেশি ভুল হয়, আমরা অনেকেই কিন্তু ভুল করে ফেলি যে নেটোর পূর্ণ নামটা আমরা কিন্তু বুঝে উঠি না। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই নেটোর পূর্ণ নামটা আমাকে একটু লিখে দেখাও। হুমায়রা আফিয়া মিম আরেকটা চমৎকার উত্তর দিয়েছে, আরেকটা আছে এখানটাতে, এটা হচ্ছে বেনেলাক্স। এই বেনেলাক্সের পূর্ণ নাম হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ড এন্ড লুক্সেমবার্গ। বেলজিয়াম, নেদারল্যান্ড এন্ড লুক্সেমবার্গ মিলে একটা ট্রায়াঙ্গুলার একটা সংগঠন তৈরি করা হয়েছে, যার সদর দপ্তর রয়েছে এই ব্রাসেলসে। মিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সংগঠনটির কথা মনে করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, জাহিদ সঠিক উত্তর দিয়েছে, সানজিদা, মিনহাজ সবাই সঠিক উত্তর দিচ্ছে, ভেরি গুড। আমরা কিন্তু অনেকেই ভুলে নর্থ আমেরিকান লিখে ফেলি। মিম আবার সঠিক উত্তর দিয়েছে, সেটি হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আচ্ছা, সুতরাং এইটাও কিন্তু মনে রাখতে আমাদের অবশ্যই হবে। আমরা আরো একটি ক্লাসে আমরা চেষ্টা করব অ্যাব্রিভিয়েশনস নিয়ে আরো কাজ করবার জন্য। আমাদের অ্যাব্রিভিয়েশনস এ কিন্তু অনেক দুর্বলতা থেকে যায়। আমাদের ক্লাসের যে নেক্সট সেগমেন্টটা, সেই সেগমেন্টটা হচ্ছে বিভিন্ন ধরনের এই জাতিসংঘের যে সকল প্রধান থাকেন, অর্থাৎ যাদেরকে আমরা সেক্রেটারি জেনারেল হিসেবে জানি বা মহাসচিব হিসেবে জানি, তাদের সম্পর্কে, অর্থাৎ সেক্রেটারি জেনারেল। জাতিসংঘের যে বস থাকে, অর্থাৎ সবচেয়ে বড় যিনি হর্তাকর্তা, তাকে বলা হয় সেক্রেটারি জেনারেল। তোমাদের কাছে প্রথম প্রশ্ন, খুব সম্প্রতি কিন্তু জাতিসংঘের সেক্রেটারি জেনারেল পরিবর্তিত হয়েছেন। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বর্তমান সেক্রেটারি জেনারেলের নাম কি এবং তিনি কোন দেশের অধিবাসী? সেক্রেটারি জেনারেল কোন দেশ থেকে এসেছেন এবং তার নাম কি? তোমাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, একটা নিয়ম রয়েছে জাতিসংঘে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কোন নাগরিক কখনো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হতে পারবেন না, এমন একটি নিয়ম কিন্তু রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এমন একটা ভাব দেখাতে যায় যে না, আমরা এগুলির মধ্যে নাই। আসলে তারা চেষ্টা করে যে নিয়ন্ত্রণটি এমন ভাবে রাখবে যাতে কেউ তাদের কাছে সেটি প্রশ্ন করতে না পারে। তাই একটি নিয়মই রয়েছে, যুক্তরাষ্ট্রের কেউ এই সেক্রেটারি জেনারেল হতে পারবেন না। আচ্ছা, দেখি কারা কারা সঠিক উত্তরটি দিল। অনেকেই সঠিক উত্তর দিয়েছে। নিওফাইট রিকিকা সঠিক উত্তর দিয়েছে, হুমায়রা মিম সঠিক উত্তর দিয়েছে, সিফাত সঠিক উত্তর দিয়েছে, ইমন, সবাই। অ্যান্টোনিও, এই গুটিরেস বানানটা আমার অনেক ভুল হয় ভাই, ফাতিমাতুল কুবরাটা ফলো করছি। এই বানানটা একটু চেক করে নিবে ভাইয়া, আমি কিন্তু বানানটা একদম 100% শিওর হয়ে বলছি না, তোমরা বানানটা একটু চেক করে নিবে।
অ্যান্টোনিও গুটিরেস হচ্ছে এই ভদ্রলোকের নাম। এই ভদ্রলোক পর্তুগাল থেকে আসছেন, তিনি পর্তুগালের নাগরিক। আচ্ছা, সিফাত রহমান চমৎকার একটি তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করছে। উনি নবম মহাসচিব। তার আগে 8 জন মহাসচিব ছিলেন। এই 8 জনের নামই তোমাকে মুখস্থ করতে হবে এমন না, কিন্তু কিছু কিছু বিষয় তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, মনে রাখবার মতো অল্প কিছু তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে বর্তমানে কে আছেন এটি তোমার জানা উচিত। দ্বিতীয় জিনিসই জানা উচিত, তা হচ্ছে প্রথম মহাসচিবের নাম কি, এটা তোমার অবশ্যই জানা উচিত। আরেকটা প্রশ্ন প্রায়শই এসে থাকে, তা হচ্ছে 1971 সালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন, এই প্রশ্নটাও কিন্তু অনেকবারই হয়ে থাকে। আরেকটা লাস্ট প্রশ্ন তোমাদেরকে করি, তা হচ্ছে মরণোত্তর নোবেল পুরস্কার পেয়েছিলেন একজন, মরণোত্তর নোবেল। জাতিসংঘের একাধিক মহাসচিব কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা জানি যে কফি আনান পেয়েছিলেন যে বছর ইউনাইটেড নেশনস 2001 সালে ইউনাইটেড নেশনস এবং কফি আনান একত্রে নোবেল পুরস্কার পান। এই 3টে জিনিস তোমাদেরকে জানলে তুমি যেই সদর মহাসচিব রয়েছেন, মহাসচিব সম্পর্কে তুমি কিন্তু পূর্ণাঙ্গ তথ্য জানতে পারবে। হ্যাঁ, রাজু সঠিক উত্তর দিয়েছে। প্রথম যিনি ছিলেন তার নাম হচ্ছে ট্রিগভে লি, বা ট্রিগভে লাই বলা হয় তাকে অনেক সময়। TRY, এই বানানটা আবারও অনেক বেশি কঠিন। মানুষের নামের বানান কিন্তু অনেক কঠিন হয়। TRYGVELYE নাকি LIE, ট্রিগভে লাই বলে। হ্যাঁ, ট্রিগভে লি বা ট্রিগভে লাই যেটাই হোক। হ্যাঁ, ট্রিগভে লাই। আচ্ছা, ট্রিগভে লাই ছিল। আর 1971 সালে তোমরা এই উত্তরটি কিন্তু অনেকেই দিয়ে ফেলেছ, উ থান্ড। রাইট, উ থান্ড, ভেরি গুড। আর এই জিনিসটা অনেক মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে এই তখনকার সময়ে এইটি নিয়ম ছিল যে মরণোত্তর নোবেল পুরস্কার দেয়া যাবে। এই জন্য দ্যাগ হ্যামারশোল্ড, হ্যাঁ তার নাম হচ্ছে দ্যাগ হ্যামারশোল্ড, এখানে কে আছে আই থিঙ্ক, দ্যাগ হ্যামারশোল্ড এই সময়টাতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং তিনি নোবেল পুরস্কারটি পেয়েছিলেন কিন্তু মরণোত্তর, অর্থাৎ তার মৃত্যুর পরে গিয়ে তিনি নোবেল পুরস্কারটি পেয়েছেন। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। মরণোত্তর নোবেল পুরস্কার বিষয়ে আমার কাছে ছোট্ট আরেকটা তথ্য আছে। এই ঘটনাটির পরে কিন্তু মৃত্যুর পরে আর নোবেল পুরস্কার দেওয়ার নিয়ম ছিল না। 2011 সালে আমি যে বছর ভর্তি পরীক্ষা দেই, সেই বছর এক ভদ্রলোক নোবেল পুরস্কার পেয়েছিলেন মরণোত্তর। কারণ নোবেল কমিটি নোবেল ঘোষণা করবার পরে বুঝতে পারে যে তিনি অল্প কিছুদিন আগেই মারা গেছেন। সেই ভদ্রলোকটির নাম কি তোমরা কেউ বলতে পারবা? আচ্ছা, তোমাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। 2011 সালে রালফ স্টেইনম্যান নামে একজন লোক, রালফ স্টেইনম্যান মরণোত্তর নোবেল পুরস্কার পায়। একটা জিনিস চিন্তা করো, আজকে 2017 সাল, আমি এই জিনিসটা আজকে থেকে 6 বছর আগে ভর্তি পরীক্ষার জন্য পড়েছিলাম, কারণ আমি জানতাম যে এই জিনিসটা ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমার আজ অবধি মনে আছে নামটা। সুতরাং এমন ভাবে পড়বার চেষ্টা করো যাতে তোমার যেহেতু মুখস্থ না হয়, তুমি যাতে জিনিসটা জানতে পারো। দিস ইজ সামথিং দ্যাট ইউ নো। হ্যাঁ, যা তুমি জানো তা কিন্তু তুমি কখনোই ভুলে যাবে না। অর্থাৎ এই নামগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা নাম তোমাদের সাথে কিছুক্ষণ আগে বলছিলাম যে কফি আনান। কফি আনান 2001 সালে জাতিসংঘের সঙ্গে একত্রে নোবেল পুরস্কার পেয়েছিল। এই নামটিও কিন্তু তোমরা মনে রাখতে পারো। অনেক জনপ্রিয় একজন মহাসচিব ছিলেন। আমরা জানি যে বর্তমানে যিনি আছেন তার আগেই দক্ষিণ কোরিয়ার ভদ্রলোক বান কি মুন জাতিসংঘের মহাসচিব ছিলেন। কিন্তু এই এতগুলো মহাসচিব মিলে আমরা কিন্তু কারোর পক্ষ থেকে কিন্তু যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য এই সকল বড় রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে দেখিনি। আচ্ছা, যেহেতু নোবেল পুরস্কার নিয়ে আলোচনা হচ্ছে,
জাতিসংঘ কিন্তু একাধিকবার নোবেল পুরস্কার পেয়েছে, জাতিসংঘের বিভিন্ন সংগঠন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে। এর মধ্যে একটি সংগঠন রয়েছে যে কিনা 2বার নোবেল পুরস্কার পেয়েছে। সেই সংগঠনটির নাম কি তোমরা লিখতে পারবে যে কোন সংগঠনটি, জাতিসংঘের কোন সংগঠন 2বার নোবেল পুরস্কার পেয়েছে? সেই তথ্যটি তোমরা যতক্ষণ লিখছো আমি বাকিগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করি। ইউনিসেফ কিন্তু 1বার নোবেল পুরস্কার পেয়েছে, তাদের শিশুদের জন্য তাদের যে অবদান সেটির জন্য তারা 1বার নোবেল পুরস্কার পেয়েছে। ইউনাইটেড নেশনস নিজেও নোবেল পুরস্কার পেয়েছে, একাধিক যে মহাসচিব রয়েছেন তারাও নোবেল পুরস্কার পেয়েছে। ব্যাপারটি হচ্ছে একটা সংগঠন রয়েছে এমন যারা 1বার নয় বরং 2বার নোবেল পুরস্কার পেয়েছে, তাদের নামটি তোমরা লিখবার চেষ্টা করো। আচ্ছা, পূজাশ্রী সরকার অর্পিতা চমৎকার একটি তথ্য দিয়ে আমাদের সাহায্য করলো, সেটি হচ্ছে বাংলাদেশ সফরকারী প্রথম মহাসচিব হচ্ছে কুট ওয়ার্ল্ডহেম, তিনি 4র্থ মহাসচিব। থ্যাংক ইউ সো মাচ। অনেকে বলছে রেড ক্রস, হ্যাঁ রেড ক্রস, আমি যতদূর জানি যে রেড ক্রস 3বার নোবেল পুরস্কার পেয়েছে এবং রেড ক্রস কিন্তু ডিরেক্টলি জাতিসংঘের অঙ্গ সংগঠন না। হ্যাঁ, মোহাম্মদ মাসুদের উত্তর কিন্তু আবার সঠিক হয়েছে, UNHCR অর্থাৎ ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেফিউজিস, এই সংগঠনটি কিন্তু 2বার নোবেল পুরস্কার পেয়েছে। বিএম জয়ী বলেছে ভাই আজকে ক্লাসটা ভালো হচ্ছে, ধন্যবাদ আপনাকে, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা ক্লাসটি অনেক মনোযোগ দিয়ে করেছো, অনেকগুলো উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, এবং তোমরা ক্লাসটি শেয়ার করেছো, সবার কাছে পৌঁছে দিয়েছো, তোমাদের কারণে টেনমিনিট স্কুলের প্রত্যেকটি লাইভ ক্লাস এখন সফল হয়। আসিফ রহমান আরেকটি উত্তর দিচ্ছে, আমি উত্তরটার ব্যাপারে শতভাগ নিশ্চিত না। পিস কিপিং ফোর্স, তিনি বলতে চাচ্ছেন পিস কিপিং ফোর্স 2বার নোবেল পুরস্কার পেয়েছে। আমি সচিবালয়কে বলবো যে সেটা চেক করবার জন্য। আমি জানি পিস কিপিং ফোর্স 1বার পেয়েছে, পিস কিপিং ফোর্স বা পিস কিপার্স যেটাকে বলে, ব্লু হেলমেট, তারা 1বার নোবেল পুরস্কার পেয়েছে আমার জানা মতে, 2বার নোবেল পুরস্কার পায় নাই। যারা যিনি বলছে ভাইয়া সব লিখে দেন, ভাইয়া আসলে আমার পক্ষে সব লিখে দেওয়া সম্ভব না এবং সব লিখে দিলে লাভ নাই। আমি যেটা করবার চেষ্টা করি যে একটা চৌম্বক অংশ তুলে ধরবার চেষ্টা করি যাতে করে তোমরা পড়াশোনাটা পরবর্তীতে আরো কন্টিনিউ করতে পারো, তাই তো? আচ্ছা, ইবনে স্বাধীন বলছে প্রথম এবং একমাত্র মুসলমান মহাসচিব হচ্ছে কফি আনান ঘানা। হ্যাঁ, এটি একটি চমৎকার ইম্পর্টেন্ট তথ্য। জাওয়াদ সাকিব বলছে ইউ আর মাই ফেভারিট টিচার। বিএম জহির আবারও বলেছে আপনার কাজ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই আমার ক্লাসে অনেক বেশি সাপোর্ট দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর ছোট্ট কিছু তথ্য দিয়ে ক্লাসটি শেষ করব। ইউনাইটেড নেশনস এর আগে আরেকটি সংগঠন কিন্তু ছিল এই একই লাইনে, যে সংগঠনটি প্রথম বিশ্বযুদ্ধের পরে যাত্রা শুরু করে। সেই সংগঠনটির নাম ছিল লিগ অফ নেশনস। এই লিগ অফ নেশনস প্রতিষ্ঠা করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং তাদের উদ্দেশ্য ছিল যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর হতে দিবে না, আর কোনো বিশ্বযুদ্ধ হতে দিবে না। কিন্তু যখন 1939 সালে আরেকটি বিশ্বযুদ্ধ হয়ে গেল, তখন সমগ্র বিশ্ব বুঝতে পারলো যে এই জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস বোধহয় আসলেই ফেইল করেছে, তারা তাদের যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে সফলকাম হয় নাই। কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে ইউনাইটেড নেশনস যখন গঠিত হয়েছে তাদেরও উদ্দেশ্য ছিল যে তারা তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করবে। আমরা কি আজ অবধি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পেয়েছি? আমরা কিন্তু এখনো পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধটা দেখতে পারি নাই। সুতরাং সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা বলতেই পারি যে জাতিসংঘ আসলে একটি সফল সংগঠন। যদি অনেকগুলো ছোট ছোট যুদ্ধ চলছে, আশা করছি যে আমরা খুব নিকটে বা কোনোদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পাবো না এবং এই জাতিসংঘ আমাদেরকে একটি সুন্দর পৃথিবী উপহার দিবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানটাতে শেষ করছি। আগামী সপ্তাহে তোমাদের সঙ্গে আরো একটি চমৎকার ক্লাস নিয়ে উপস্থিত হব। টিল দেন নেভার স্টপ লার্নিং। এবং এই ক্লাসটি যারা এতক্ষণ এনজয় করেছো তারা এই ক্লাসটি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং ক্লাসের যত কন্টেন্ট এতক্ষণ পড়াশোনা করলাম সেগুলো রিভাইজ করবে, আবারও পড়াশোনা করবে এবং ডু কাম ব্যাক নেক্সট ইয়ার ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট নাইট।